দণ্ডবিধি 1860 এই সমস্যাভিত্তিক প্রশ্ন, যে প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রশ্ন দিলে আমরা ভুল করি, বিশেষ করে আমি ভুল করি, যার জন্য দণ্ডবিধির সমস্যাভিত্তিক প্রশ্নগুলো, যেগুলো বিগত সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো কীভাবে সমস্যাভিত্তিক প্রশ্ন আসে এবং কীভাবে সমাধান করবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে, জৈনব রশিদকে খুন করা হয়। তদন্তকালে প্রকাশ পায় যে হত্যার সংগঠনের জন্য 3 ভাই কলিম, রহিম ও সগীর ষড়যন্ত্র করিয়াছিল। গভীর রাতে কলিম রশিদের কুঁড়ে ঘরে প্রবেশ করে এবং 2 ভাই রহিম ও সগীর দরজায় পাহারায় থাকে। কলিম ছুরির আঘাতে রশিদকে হত্যা করে। এই অবস্থায় আসামিদের কোন আইনের কোন কোন ধারায় অভিযুক্ত করা যাইবে? তাই আমরা যদি দেখি বিচার্য বিষয়, এই অবস্থায় আসামিগণকে কোন আইনে কোন ধারায় অভিযুক্ত করা যাবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আপনারা একটা বিষয় জানবেন যে এই সমস্যাগুলি নিয়েই কিন্তু কোর্টে মামলা হয় এবং বিভিন্ন আইনজীবী এই মামলাগুলো পরিচালনা করে থাকেন, এবং যে সমস্ত আইনজীবী এই সমস্ত মামলা পরিচালনা করে থাকেন তাদের ভিত্তিতেই প্রথমে যারা আইনজীবী হওয়ার জন্য পরীক্ষা দেয়, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে আইন অনুযায়ী পর্যালোচনাগুলোর সিদ্ধান্ত যদি আমরা দেখি, সেখানে বলা আছে, এখানে 3 ভাই কলিম, রহিম ও সগীর দণ্ডবিধি 1860-এর 34, 109, 302 ধারায় এবং কলিমকে এককভাবে 447 ধারায় অভিযুক্ত করা যাবে। নিচের ঘটনার আলোকে প্রত্যেকের দায় উল্লেখ করা হলো। তাহলে এখানে আমরা দেখি যে 34, 109, 302 ধারা এবং কলিমকে এককভাবে 447 ধারায় অভিযুক্ত করা যাবে। তাহলে এখানে 109 আছে দুষ্কর্মের সহতা, মানে কোনো ব্যক্তি যদি দুষ্কর্ম করে বা দুষ্কর্মের সহায়তা করে, যেটাকে অ্যাবেটর বলা হয়, এই অ্যাবেটর যদি কেউ সহযোগিতা করে, তাহলে সে সমানভাবে অপরাধী হবে এবং সমান অপরাধে দোষী সাব্যস্ত হবে। তাহলে এখানে 109 দুষ্কর্মের সহায়তাকারীর শাস্তি, অর্থাৎ যে দুষ্কর্মটা সহায়তা করবে ওই দুষ্কর্মে যে অপরাধ সংঘটিত হবে, যে অপরাধের যে শাস্তি আছে সেই অনুযায়ী দুষ্কর্মের সহায়তাকারীর শাস্তি হবে। আর 302 ধারা অনুযায়ী এখানে বলা হচ্ছে খুনের শাস্তি। এখানে আমরা জানি যে 300 ধারায় খুন এবং 302 ধারা অনুযায়ী খুনের শাস্তি হল যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড হতে পারে। তাহলে এখানে 447 ধারা কলিমকে একভাবে অভিযুক্ত করা যাবে, কেননা 447 ধারা অনুযায়ী যে অনধিকার গৃহপ্রবেশ, মানে রাত্রিবেলা মানে অনধিকার গৃহপ্রবেশের যে শাস্তি, সেই শাস্তিতে এখানে এই কলিমকে দোষী সাব্যস্ত করা যাবে। তো সেই জন্য অনধিকার গৃহপ্রবেশের শাস্তি এখানে উল্লেখ করা আছে। তারপর 2 নম্বর সমস্যা হচ্ছে, 1 খণ্ড জমি হইতে কামালকে বেদখল করার জন্য আনসার আলী ও অন্য 6 জনকে সঙ্গে লইয়া বিভিন্ন অস্ত্রে সজ্জিত হইয়া তার উপর হামলা করে। তাদের মধ্যে একজন ফলা দিয়ে কামালের বুকে আঘাত করে। কিভাবে আপনি কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জ গঠন করবেন? তাহলে আমরা জানি যে 149, আমরা জানি যে বিচার্য বিষয় হবে যে যেভাবে আমি কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জ গঠন করব, এটা হচ্ছে 149 ধারা, দণ্ডবিধির 149 ধারা অনুযায়ী সাধারণ উদ্দেশ্যে বাস্তবায়নে বেআইনি সমাবেশ, এবং 141 ধারা আমরা জানি যে সকলে বেআইনি সমাবেশ, এবং 149 ধারায় যে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বেআইনি সমাবেশ সংগঠিত করা, আর 326 ধারা ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করা বা আঘাত করা, আর 326 ধারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করা। আমরা জানি যে 326 ধারায় যে শাস্তি আছে সেটা হচ্ছে যাবজ্জীবন বা সর্বনিম্ন 10 বছর জেল। যে প্রশ্নটা আমরা প্রায় ফেস করি সেটা হচ্ছে যে রহিম ও ফরিদ পরস্পর বন্ধু, 10 বছর যাবত অংশীদারি ব্যবসা করে। ব্যবসার এক পর্যায়ে হিসাব না দেওয়ার জন্য রহিম ফরিদের বিরুদ্ধে দণ্ডবিধি 420 এবং 406 ধারায় মামলা করে। আপনি এখন ফরিদকে পরামর্শ দিন। তাহলে রহিম ও ফরিদ পরস্পর বন্ধু, 10 বছর যাবত অংশীদারের ব্যবসা করে। ব্যবসার এক পর্যায়ে হিসাব না দেওয়ার জন্য রহিম ফরিদের বিরুদ্ধে দণ্ডবিধি 420 এবং 406 ধারায় মামলা করে। তাহলে আপনি ফরিদকে কি পরামর্শ দিবেন?
এবার এটা হচ্ছে আপনি পরামর্শ দিবেন যে আলস্য অংশের রহিম ফরিদের প্রতি দণ্ডবিধি 420 ও 406 ধারায় মামলা করতে পারবে না। এর কারণ বিভিন্ন মামলা আদালতের মতামত হতে জানা যায় যে একটি মামলা আদালত বলেন যে অংশীদারি কারবারের ক্ষেত্রে একজন অংশীদার অন্য অংশীদার অনুকূলে হিসাব বুঝিয়ে দিতে ব্যর্থ হলে তা 420 ধারা অনুযায়ী দণ্ডনীয় হবে না। অন্য আরেকটি মামলায় আদালত বলেন নালিশে যেসব অভিযোগ বর্ণনা করা হয়েছে তা মূলত প্রচলিত অংশীদারি ব্যবসার লেনদেনের, যা দেওয়ানি প্রকৃতির। এটি চলতে থাকলে আইন ও আদালতের অপব্যবহার সামিল হবে, তাই এটি বাতিল। অপর একটি মামলায় দেখা যায় 405 ধারার অধীন অংশীদারকে দায়ী করা যায় না। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ে অংশীদার হয় এই মামলা বলবৎ থাকবে না। যদি অপরাধমূলক আত্মসাৎ এর মামলা না চলে তাহলে 420 ধারার অধীনে প্রতারণা মামলাও চলবে না। অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারির সম্পত্তিতে প্রত্যেক অংশীদারের আধিপত্য রয়েছে। কোনো অংশীদারকে দণ্ডবিধি 406 বা 420 ধারা অভিযুক্ত করা যায় না। উপযুক্ত মামলার সময়ের আদালত মতামত বিশ্লেষণ করে বোঝা যায় যে আলোচ্য প্রশ্নে কোনোভাবে ফরিদের বিশ্বাসভঙ্গ বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের কথা বলা হয়নি। সুতরাং রহিম ও ফরিদের বিরুদ্ধে 406 ও 420 ধারা মামলা করতে পারবে না। এই ক্ষেত্রে ফরিদের প্রতি পরামর্শ হলো ফৌজদারি কার্যবিধির 561 অনুযায়ী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করা। তাহলে আমরা যদি অংশীদারি কারবার যেটা হয়, অংশীদারি বিষয়ে যে মামলাগুলো হয় সেইগুলো মামলায় স্পষ্টভাবে আদালত বলে দিছে যে অংশীদারি মামলা চলবে না, কারণ অংশীদারি মামলায় প্রত্যেকের সমান অধিকার থাকে। এই সমান অধিকার থাকার কারণে কোনো অংশীদারি মামলায় চলবে না বা সেটা পরিচালিত হতে পারে না। 3 নম্বর, ক, খ, গ, ঘ এবং ম চয়ের বাসায় প্রবেশ করে ক ও খ চ হাত চাপিয়ে ধরে। তাহলে ক, খ, গ, ঘ এবং ইম চয়ের বাসায় প্রবেশ করে, ক ও খ চয়ের হাত চাপিয়ে ধরে এবং গ ধারালো অস্ত্র দিয়ে চকে আঘাত করে। তাহলে ক, খ চয়ের হাত চাপিয়ে ধরে, গ ধারালো অস্ত্র দিয়ে চকে আঘাত করে, চ ঘটনাস্থলে মারা যায়। উক্ত মামলায় উমকে কিভাবে অভিযুক্ত করা যায় আইনি আলোকে আলোচনা করব। তাহলে এখানে বিচার্য বিষয় হবে উক্ত মামলায় উমকে কিভাবে অভিযুক্ত করা যায় আইনি আলোকে আলোচনা করতে হবে। তাই আলোচ্য সমস্যায় ক, খ, গ, ঘ এবং উম চয়ের বাসায় প্রবেশ করে। কাজটি পেনাল কোডের 448 ধারার অধীনে অপরাধ। তাহলে 448 ধারায় কি আছে? অনধিকার গৃহপ্রবেশ। 448 ধারায় তারা অপরাধ করছে, অনধিকার গৃহপ্রবেশ করেছে। তো ক ও খ চয়ের হাত চাপিয়ে ধরে এবং গ ধারাল অস্ত্র দিয়ে চকে আঘাত করে, চ ঘটনাস্থলে মারা যায়। কাজটি পেনাল কোডের 449 ধারার অধীনে অপরাধ। উমো পেনাল কোডের 109 ধারার অধীনে অপরাধ করেছে। 109 ধারায় কি আছে? যে প্ররোচনায় দুষ্কর্মের সহায়তা করা বা প্ররোচনা দেওয়া। যদি কেউ কোনো অন্যায় কাজ করে সেটাকে যদি প্ররোচনা দেয় বা সহযোগিতা করে তাহলে সেটা দণ্ডবিধি 1860-এর 109 ধারা অনুযায়ী প্ররোচনা দানকারী মানে কোনো অপরাধ কাজে সম্পৃক্ত বা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত কাজের সহায়তা করার জন্য 109 ধারা অনুযায়ী সেখানে শাস্তি পাবে। তাছাড়া আমরা দেখতে পাই যে 34 ধারা তারা কিন্তু তাদের প্ল্যানটা কিন্তু এক ছিল, মানে কমন ইন্টেনশন, মানে সাধারণ অভিপ্রায়টা ছিল এক। এখানে কিন্তু 34 ধারাটাও সংযুক্ত করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে 400 ক, খ, গ অর্থাৎ ক, খ, গ এবং ঘ এবং উম চয়ের বাসায় প্রবেশ করে, এটা হচ্ছে 34 ধারা অনুযায়ী। তারপর 448 ধারা অনুযায়ী তারা কি করে? অনধিকার গৃহপ্রবেশ করে এবং ক, খ চয়ের হাত চাপিয়ে ধরে এবং গ ধারালো অস্ত্র দিয়ে চকে আঘাত করে, চ ঘটনাস্থলে মারা যায়। কাজটি পেনাল কোড 449 ধারার অধীনে অপরাধ। ইমো পেনাল কোডের 109 ধারার অধীনে অপরাধ করেছে। তো উপরোক্ত আলোচনা হতে এই সিদ্ধান্তে আসা যায় যে আলোচ্য সমস্যায় আমি ইমোর বিরুদ্ধে পেনাল কোড 109, 448 ও 449 ধারায় চার্জ গঠন ও অভিযোগ গঠন করা যাবে। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, মানে আপনি কাউকে খুন করার জন্য পরামর্শ দিচ্ছেন বা কাউকে খুন করার জন্য আপনি সহযোগিতা করছেন, তাহলে কিন্তু আপনি 109 ধারায় অপরাধ করছেন, অর্থাৎ সহায়তাকারী হিসেবে আপনি অপরাধ করেছেন। তাহলে অতএব আপনার পার পাওয়ার কোনো বুদ্ধি নেই। তাহলে এই জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে
যে কোনো অপরাধ কাজে যদি কেউ যদি করতে চায়, সেটার সান্নিধ্যতা লাভ করা বা সংস্পর্শে থাকলে তাহলে কিন্তু এই অপরাধের সাথে আপনিও সম্পৃক্ত, এবং সেটা বাংলাদেশ দণ্ডবিধি 1860 34 অনুযায়ী কমন ইন্টেনশন বা সাধারণ উদ্দেশ্য হিসেবে আখ্যায়িত হবে, সাধারণ অভিপ্রায় হিসেবে আখ্যায়িত হবে। এই সাধারণ অভিপ্রায়ের জন্য আপনি কিন্তু এই যে আপনার বন্ধু যে খুন সংগঠিত করেছে, এই খুনের দায়ভার আপনার উপর আসি বতরাতে পারে। তাই আপনাকে বুঝতে হবে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি এমন কোনো অসৎ সঙ্গে মিশবেন না যার জন্য আপনি তাদের অপরাধের দায়ভার আপনাকেও বহন করতে হয়। যাই এবার দেখবো 10 জন ডাকাত। 4 নাম্বার, 10 জন ডাকাত মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টার বাড়িতে ডাকাতি করে। ডাকাতি করাকালে বাড়ির ছেলে মেয়েদের গায়ে হাত না দেওয়ার জন্য ইব্রাহিম মাস্টার ডাকাতদের বিশেষ অনুরোধ জানায়। ওই সময় ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে। তারপর ডাকাত দল লণ্ডিত মালামাল নিয়ে চম্পট দেয়। বিচারের সময় আপনি ডাকাতদের বিরুদ্ধে কিভাবে পৃথক চার্জ গঠন করবেন, আপনার উত্তরে অনুকূলে কারণ দর্শাতে হবে। তাহলে আমরা দেখলাম 10 জন ডাকাত মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টার বাড়িতে ডাকাতি করে। তাহলে ইব্রাহিম মাস্টার তাদের ছেলে মেয়েদেরকে গায়ে হাত না দেওয়ার জন্য অনুরোধ করে। ইতিমধ্যে ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারকে গুলি করে সে কি করে তাকে হত্যা করে। তাহলে আপনার এই মামলাটা যদি হয় তাহলে আপনি কিভাবে এটাকে পরিচালনা করবেন। তাহলে আমরা আলোচ্য সমস্যায় দেখলাম যে 10 জন ডাকাত অস্ত্র সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টার বাড়িতে যায়। কাজটি পেনাল কোড 1860 148 ধারা অধীনে অপরাধ। তাহলে 148 ধারা কি আছে, যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করা বা কোনো দাঙ্গা সংগঠিত করা। তো এই যে 148 ধারা অধীনে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করা, এটা শাস্তি কত দিন? এটা 3 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। তাহলে 148 ধারায় তাদের অধীনে তারা অপরাধ করেছে। আর 10 জন ডাকাত বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য জমায়েত হয়েছে। তাহলে আমরা জানি যে বেআইনি মানে অর্থাৎ সাধারণ উদ্দেশ্য, মানে বেআইনি সমাবেশের জন্য সাধারণ উদ্দেশ্য হচ্ছে 149 ধারা। দণ্ডবিধির 149 ধারা হচ্ছে বেআইনি উদ্দেশ্যে সমবেত হওয়া বা সাধারণ উদ্দেশ্য, এটা হচ্ছে 149 ধারা। তাহলে জমায়েত হয়। কাজটি পেনাল কোড 149 ধারার অধীনে অপরাধ। ডাকাতি করাকালে ডাকাত সর্দার ইব্রাহিম মাস্টার গুলি করে হত্যা করে এবং ডাকাত দল লণ্ডিত মালামাল লয়ে চম্পেট দেয়। কাজটি পেনাল কোডে 396 ধারার অধীনে অপরাধ। তাহলে 396 ধারায় কি আছে? দণ্ডবিধি 396 ধারা আছে খুন সহ ডাকাতি। তাহলে আপনি খুন সহ ডাকাতির শাস্তি আছে 396 ধারায়। তাহলে খুন সহ ডাকাতির শাস্তি কি? যাবজ্জীবন, এবং সর্বনিম্ন যদি হয় সেটা হবে 10 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। তাহলে আমরা উপরোক্ত আলোচনাতে এই সিদ্ধান্তে আসা যায় যে আলোচ্য সমস্যা আমরা দেখি যে 10 জন ডাকাতের প্রত্যেকের বিরুদ্ধে পেনাল কোড 148, 149 এবং 396 ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যাবে। 5 নাম্বার, ক, খ এবং গ একত্রে ঘকে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ষড়যন্ত্র অনুযায়ী ক বিষ সংগ্রহের জন্য খকে প্রয়োজনীয় অর্থ দেয়, খ বিষ সংগ্রহ করে গকে দেয়। ক এবং খ এর অনুপস্থিতিতে গ ওই বিষ ঘকে খাইয়ে তার মৃত্যু ঘটায়। তো ঘটনার প্রেক্ষিতে ঘ এর মৃত্যুর জন্য ক, খ এবং গ এর দায় দায়িত্ব বিশ্লেষণ করুন। তাহলে আবার বলি, ক, খ এবং গ একত্রে ঘকে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ষড়যন্ত্র অনুযায়ী ক বিষ সংগ্রহের জন্য খকে প্রয়োজনীয় অর্থ দেয়, খ বিষ সংগ্রহ করে গকে দেয়। ক এবং খ এর অনুপস্থিতিতে গ ওই বিষ ঘকে খাইয়ে তার মৃত্যু ঘটায়। তাই ঘটনার প্রেক্ষিতে ঘ এর মৃত্যুর জন্য ক, খ এবং গ এর দায় দায়িত্ব বিশ্লেষণ করুন। তাহলে আমরা দেখি যে আলোচ্য ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে ক ও খ মৃত্যু ঘটাতে সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু গ সরাসরি অংশগ্রহণ করেছে, তাই গ খুনের দায়ী হবে। ক ও খ একই সাথে ষড়যন্ত্রের মাধ্যমে উক্ত অপরাধ করতে সহযোগিতার জন্য এবং খুনের দায়ী হবেন। অর্থাৎ ক, খ এবং গ তারা সবাই খুনের দায়ে দোষী সাব্যস্ত হবেন। আপনাদের প্রথমে বলেছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি একজন ব্যক্তিকে খুন করার জন্য 4 জন একত্রিত হয়েছেন। তো 4 জনের মধ্যে একজন ঘটনা সংঘটিত করেছে, একজন খুন করেছে। তাহলে কিন্তু ওই 4 জনে, যদি 4 জন উপস্থিত ছিল না, কিন্তু ওই 4 জনে ওই খুনের দায়ে সংযুক্ত হবে। তাহলে সুতরাং ক, খ, খ এর বিরুদ্ধে
চার্জ গঠন হবে দণ্ডবিধি 109 302 ধারা এবং গয়ের বিরুদ্ধে চার্জ গঠন হবে দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী। তাহলে সবার জন্যই 302 ধারা অনুযায়ী চার্জ গঠিত হবে, মানে অভিযোগ গঠিত হবে, এবং 109 ধারা অনুযায়ী তারা যেহেতু একসাথে এটা সহযোগিতা করছে এই জন্য 109 ধারা এখানে সম্পৃক্ত হবে। এবার 6 নম্বর প্রশ্ন, এক্স ওয়াই এর একটি পাখি হত্যা ও চুরি করার জন্য পাখিটিকে উদ্দেশ্য করে গুলি চলল। ঝোপের আড়ালে থাকা ওয়াই এর পায়ে লাগে এবং মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়। আবার শোনেন, এক্স ওয়াই এর একটি পাখি হত্যা ও চুরি করার জন্য পাখিটিকে উদ্দেশ্য করে গুলি চলল। ঝোপের আড়ালে থাকা ওয়াই এর পায়ে লাগে এবং মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়। এক্স জানত না যে ওয়াই ঝোপের আড়ালে আছে। ময়না তদন্তের প্রতিবেদনে ডাকাত মন্তব্য কলমে উল্লেখ করেন যে যথাযথ প্রতিকার ও নিপুণ চিকিৎসার অভাবে ওয়াইয়ের মৃত্যু নিবারণ করা যেত। ওয়াইয়ের দায় নিরূপণ করো। আবার শোনেন, এক্স ওয়াইয়ের একটি পাখি হত্যা ও চুরি করার জন্য পাখির উদ্দেশ্যে গুলি ছিল। ঝোপের আড়ালে থাকা ওয়াইয়ের পায়ে লেগে এবং মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়। এক্স জানত না যে ওয়াই ঝোপের আড়ালে আছে। ময়না তদন্তের প্রতিবেদনে ডাক্তার মন্তব্য কলমে উল্লেখ করেন যে যথাযথ প্রতিকার ও নিরূপণ চিকিৎসায় ওয়াইয়ের মৃত্যু নিবারণ করা যেত। তাহলে এক্স এর দায় নিরূপণ করুন। তার মানে যদি ঝোপের আড়ালে ওয়াই আছে, তার পায়ে গুলি লাগছে, যদি তার চিকিৎসা করা হতো বা সঠিক সময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো তাহলে ওয়াই বেঁচে যেত। যেহেতু ওয়াইকে সঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, যার জন্য প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে ওয়াইয়ের মৃত্যু ঘটে। তাহলে এক্ষেত্রে এক্স কোন দায়ে দোষী সাব্যস্ত হবে বা কোন অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা যাবে বা কোন অভিযোগের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা যাবে, সেটা হলো মূল বিষয়। তাহলে এখানে দেখলাম যে যদি আমরা পর্যালোচনা করি বা যদি আইনের ধারা প্রয়োগ করতে চাই, তাহলে সেখানে দেখি যে দণ্ডবিধি 1860-এর 299 ধারা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কাজের সাহায্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে মৃত্যু ঘটায় কিংবা দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে, তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কাজের দ্বারা মৃত্যু ঘটায় কিংবা যে কাজ মৃত্যু ঘটাতে পারে মর্মে সে অবহিত আছে ওই কাজ দ্বারা মৃত্যু ঘটায়, তাহলে সে ব্যক্তি দণ্ডনীয় নরহত্যা মানে অপরাধজনক নরহত্যা সংগঠন করেছে মর্মে পরিগণিত হবে। এখানে দণ্ডনীয় নরহত্যা অপরাধ হতে হলে অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে। কিন্তু ঘটনায় দেখা যায় যে এক্স শুধু একটি পাখি হত্যা ও চুরির জন্য গুলি ছুড়েছিল। এক্স জানত না যে ওয়াই ঝোপের আড়ালে আছে। যেহেতু এখানে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না, তাই এক্স ওয়াই এর মৃত্যুর জন্য দণ্ডনীয় নরহত্যার অপরাধের জন্য দায়ী হবে না। তাছাড়া যথাযথ প্রতিকার ও নিপুণ চিকিৎসার ওয়াইয়ের মৃত্যু নিবারণ করা যেত মর্মে ডাক্তার ময়নাতদন্ত প্রতিবেদনের মন্তব্য কলামে উল্লেখ করেছেন। সঙ্গত কারণে বলা যায় যে ওয়াইয়ের মৃত্যু নিবারণের জন্য যথাযথ প্রতিকার ও নিপুণ চিকিৎসা ব্যবস্থা করা হয়নি। এটি করালে হয়তো ওয়াই বেঁচে যেত। এক্স এর দায় এখানে এক্স ওয়াইয়ের মৃত্যুর জন্য দণ্ডনীয় নরহত্যা অপরাধের জন্য দায়ী হবে না। তার মানে যদি এক্স যেহেতু ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, যদি ওয়াইয়ের যথাযথ চিকিৎসা করা যেত তাহলে কিন্তু ওয়াই সুস্থ হতো। যেহেতু এটা করা হয় নাই, ডাক্তার যেহেতু ময়নাতদন্তে প্রতিবেদনের কলামে এটা উল্লেখ করেছেন, সেই জন্যে এক্সকে অপরাধজনক নরহত্যা বা কালপবল হোমোসাইডের মধ্যে সম্পৃক্ত করা যাবে না, দায়ী করা যাবে না। এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করে। পুলিশ কর্মকর্তা ওয়াই এক্সকে থামানোর জন্য তার প্রতি গুলি ছোড়ে, যা জেটের গায়ে লাগে এবং জেট মারা যায়। পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছেন কি? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দান করা। আবার শোনেন, সেটা হচ্ছে যে এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করে।
মানে থানাতে একজন লোক চোরকে ধরে নিয়ে গেছে, সেই চোর মানে জেল খাটার ভয়ে সে পালিয়ে গেছে। তো পুলিশ কর্মকর্তা ওয়াই এক্সকে থামানোর জন্য তার প্রতি গুলি ছোড়ে, যা জেডের গায়ে লাগে, এবং জেড মারা যায়। তো পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছে কি? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। তাহলে জেটের মৃত্যু ঘটনার কোনো অভিপ্রায় তার ছিল না। তাহলে পুলিশ কর্মকর্তা মূলত এক্সকে মানে ওই চোরকে গুলি করছে, সেই গুলির যা লাগছে আর একজনের গায়ে। তাহলে যে লোকটা মারা গেছে সেটার নাম হলো জেড। তো জেডের মৃত্যু ঘটনার কোনো অভিপ্রায় তার ছিল না এবং তিনি সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বরত ছিলেন। তাহলে আমরা দেখি যে দণ্ডবিধি 1860-এর 299 ধারা মানে অপরাধজনক গণহত্যা এবং 300 ধারা খুন বিধান অনুসারে কালপ্রবল হোমোসাইড সংগঠনের জন্য অভিপ্রায় বা মৃত্যু ঘটনা দুটোই থাকা বাধ্যতামূলক, হোক সে কালপ্রবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার কিংবা কালপ্রবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তবে প্রশ্ন উঠতে পারে, উক্ত পুলিশ কর্মকর্তা পলায়নরত একজন চোরকে থামানোর জন্য গুলি ছুটতে পারেন কিনা। সাধারণত মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত আসামি পলায়ন করার উদ্যোগ নিলে তাকে থামানোর জন্য পুলিশ গুলি করতে পারে, কিন্তু চোরকে থামানোর জন্য সে গুলি করার নির্দেশ পেয়েছিল কিনা অথবা না পেয়ে থাকলে এবং আইনত এই ধরনের অবস্থায় গুলি করার নির্দেশ না থাকলে তিনি অপরাধ করেছেন। তবে পুলিশ কর্মকর্তা ওয়াই জেড এর মৃত্যু ঘটার জন্য অপরাধী হিসেবে গণ্য হবেন না। পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেননি। এখন বিষয় হলো যে চোর পালাছে, এই জন্য পুলিশ গুলি করছে। চোর পালানোর জন্য পুলিশ চোরের শাস্তি সর্বোচ্চ 3 বছর, কিন্তু এখানে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে যদি কোনো আসামি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি পালায় বা পলায়ন করে তাহলে গুলি করার নির্দেশ আছে, কিন্তু গুলি করার নির্দেশ তাদের জন্য যারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধের সাথে সম্পৃক্ত, তারা যদি পালায় তবে গুলি করতে পারবে, কিন্তু চোরের ক্ষেত্রে গুলি করা কোনো নির্দেশ নাই। তারপরেও যেহেতু ওয়াই পুলিশ কর্মকর্তা এবং সে দায়িত্ব চলাকালীন অবস্থায় চোরকে গুলি করছে, এতে জেড নামে এক ব্যক্তি মারা গেছে, যেহেতু দায়িত্ব চলাকালীন অবস্থায় সে গুলি করছে, এই জন্যে তাকে অপরাধজনক নরহত্যার দায়ে অভিযুক্ত করা যাবে না। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে দায়িত্ব চলাকালীন অবস্থায় যদি কোনো অপরাধ করে কোনো সরকারি কর্মকর্তা, তাহলে সে অপরাধ করেছে বলে গণ্য করা যাবে না। তারপর 6 নম্বর প্রশ্ন যেটা ওয়াই এক্সকে ধারালো চাবড়ি দিয়ে আক্রমণ করে। তো এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াইয়ের প্রতি একটি গুলি ছোড়ে, যা ওয়াইয়ের গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরও একটি গুলি ছোড়ে এবং ওয়াই মারা যান। এই ঘটনায় এক্স এর আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে কি? আবার বলি, ওয়াই এক্সকে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াইয়ের প্রতি একটি গুলি ছোড়ে, যা ওয়াইয়ের গায়ে লাগে। এটা আর সুন্দর করে বলি, রহিম নামে এক ব্যক্তি করিমকে, যেহেতু ওয়াই এক্স এর ব্যাপার তো, তাহলে ওয়াই এক্স দিয়ে যেটা করা যায় ইয়াসিন, আর এক্স তো হলো ধরেন যে জেভিয়ার, তাহলে ইয়াসিন জেভিয়ারকে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। জেভিয়ার নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ইয়াসিনের প্রতি একটি গুলি ছোড়ে, যা ইয়াসিনের গায়ে লাগে। পরবর্তীতে জেভিয়ার আরও একটি গুলি ছোড়ে এবং ইয়াসিন মারা যায়। এই ঘটনায় জেভিয়ারকে আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে কি না? আমি প্রথমে বলেছি যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম আছে 176 থেকে 106 ধারা। তো
তাহলে 100 ধারায় আত্মরক্ষার অধিকার আছে 6টা, আর 103 ধারায় আছে সম্পত্তি রক্ষার অধিকার আছে কয়টা? 4টে। তাহলে 100 ধারায় এটা 100 ধারায় এই 6টা যে ব্যতিক্রম আছে বা আত্মরক্ষার অধিকার সম্পৃক্ত চাবিকাঠি আছে, এই চাবিকাঠি এটার মধ্যে পড়বে কিনা, এটা হলো মূল বিষয়। তাহলে আমরা দেখি যে দণ্ডবিধি 1860 99 ধারার আত্মরক্ষার অধিকার যতদূর পর্যন্ত প্রয়োগ করা যাবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারা অনুযায়ী আত্মরক্ষার প্রয়োজন ঠিক যতটুকু হানি ঘটানো দরকার তার বেশি ঘটানো চলবে না। জেভিয়ার নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ইয়াসিনের প্রতি একটি গুলি ছোড়েন। যেহেতু গুলিটি ইয়াসিনের গায়ে লাগে এবং একজন গুলিবিদ্ধ আহত মানুষ কর্তৃক চাপাতি দিয়ে সুস্থ একজন মানুষকে এই অবস্থায় হত্যা করা সম্ভব নয়, সেই জন্যে আত্মরক্ষার জন্য তার প্রথম গুলিটি যথেষ্ট ছিল। কিন্তু পরবর্তীতে জেভিয়ার আরও একটি গুলি ছোড়েন এবং যার ফলে ইয়াসিন মারা যান। কাজেই দণ্ডবিধি 1860 300 ধারার ব্যতিক্রম 2 সুবিধা তিনি পাবেন না। তিনি 300 ধারার অধীনে খুনের অপরাধে দোষী হবেন। প্রথম গুলিটা ছুড়লে তাহলে তিনি 300 ধারা 2 ব্যতিক্রমটা পাইতেন, 302 ধারার ব্যতিক্রমটা পাইতেন। কিন্তু যেহেতু প্রথম গুলি করার পর তিনি আরেকটা গুলি ছুড়ছেন, এই জন্য তিনি 300 ধারায় সরাসরি খুনের সাথে সম্পৃক্ত হয়েছেন। অর্থাৎ তার বিরুদ্ধে 300 ধারায় চার্জ গঠন বা অভিযোগ গঠন করা যাবে। এবার KLMNO এবং P একটি বাড়িতে ডাকাতি করাকালে বাড়ির মালিক জেডকে খুন করেন। তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি। এক্ষেত্রে KLMNO এবং P ফৌজদারি দায় নিরূপণ করো। তাহলে KLMNO এবং P একটি বাড়িতে ডাকাতি করাকালে বাড়ির মালিক জেডকে খুন করেন। তবে লোকজনের চিৎকারের ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি। তাহলে এখন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে হবে। তাহলে আপনি এটা কীভাবে করবেন? তা আমরা জানি যে 391 ধারায় কি আছে? ডাকাতি। ডাকাতি হতে হলে কজন সদস্য থাকলে? সর্বনিম্ন 5 জন। তাহলে প্যারাল কোডের 1860 391 ধারায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে, ডাকাতির সময় যারা উপস্থিত থাকে এবং সহায়তা করে তারা প্রত্যেকেই ডাকাতি করেছে মর্মে গণ্য হবে। KLM কে বাড়ির মালিক জেডকে একা খুন করলেও KLMNO এবং P প্রত্যেকেই একই অপরাধে দোষী হবে। তাহলে ঢাকা ল রিপোর্ট হাইকোর্ট ডিভিশন 64 নং মামলার 64 নাম্বার মামলা 356 64 নং মামলায় 64 নং মামলায় 356 নম্বর আদালত বলেন, ডাকাতির মামলায় কেউ খুন হলে কিন্তু ডাকাতেরা কোনো মালামাল নিতে না পারলেও আসামিদের বিরুদ্ধে 396 ধারায় অভিযোগ গ্রহণ করা যাবে। 396 ধারায় কি আছে? 396 ধারায় অভিযোগ হলো খুন সহকারে ডাকাতি। এখন তারা খুন করছে, এখন তারা মালামাল নিতে পারছে কি না সেটা বড় বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো যে তারা খুন করছে, অর্থাৎ তারা সকলেই 396 ধারায় খুন সহকারে ডাকাতির দায়ে অভিযুক্ত হবে এবং তারা সেই অনুযায়ী শাস্তি পাবে। এখানে আরো স্পষ্ট করে বলা আছে 391 ধারা অনুযায়ী ডাকাতি চেষ্টা ও ডাকাতি গণ্য হবে। সুতরাং উক্ত ঘটনার ক্ষেত্রে মালামাল না নেওয়া হলে ডাকাতির চেষ্টাকালে একজন খুন হয় 396 ধারা শাস্তিযোগ্য অপরাধ হবে। এখানে KLMNO এবং P
প্রত্যেকেই দণ্ডবিধি 1860-এর 396 ধারার অধীনে খুন সহ ডাকাতির অভিযোগে দায়ী হবে। এবার 7 নম্বর সমস্যা, সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় কিউ খরিদ করেন। কিউ মানে কাদের খরিদ করেন? তাহলে ইয়াসিন ও জেভিয়ারের সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির সেক্রেটারি রহিম ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখে জেভিয়ারের অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্য প্রমাণিত হয়। আবার বলি, সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকা কিউ খরিদ করেন। ওয়াই ও জেড এর সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখে জেড এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্য প্রমাণিত হয়। তো এক্স, ওয়াই এবং জেডকে পেনাল কোডের 1860-এর কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত দণ্ডিত করা যেতে পারে? তাহলে এখানে 467 ধারায় বলা আছে যে মূল্যবান জামানত, উইল ইত্যাদি জাল করা, এটা শাস্তি হবে যাবজ্জীবন বা 10 বছর। আর 471 ধারা বলা আছে কোনো জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা, শাস্তি হবে 472 ধারা যাবজ্জীবন বা 7 বছর। দি পেনাল কোড 1860 ধারা 467 অনুযায়ী কোনো লোক যদি এমন নথিপত্র নকল করে যা একটি মূল্যবান জামানত বা একটি দানপত্র বা কোনো পোষ্যপুত্র গ্রহণের ক্ষমতাপত্র বলে প্রতিভাত হয়, তাহলে সে লোক যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং এতটুকু ব্যতীত জরিমানা দণ্ডেও শাস্তিযোগ্য হবে। তাহলে সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকা কিউ খরিদ করেন। ওয়াই ও জেডের সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখ করে জেডের অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্য প্রমাণিত হয়। তাহলে এখানে জাল দলিল খাঁটি হিসেবে প্রমাণ করার ধারা হচ্ছে 471 ধারা। 471 ধারায় যদি কেউ অপরাধ করে তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন বা সর্বনিম্ন 7 বছর জেল, যেটা প্রমাণিত হয়। 471 ধারা অনুযায়ী যদি কোনো লোক যদি কোনো নথিপত্র নকল বলে জ্ঞাত হয়ে বা এটা নকল বলে তার বিশ্বাস করার কারণ থাকার পরেও প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে তাই খাঁটি নথিপত্র বলে ব্যবহার করে, তাহলে সে লোক এরূপ নথিপত্র নকল করলেও যে প্রকার দণ্ডিত হবে সে একই প্রকার দণ্ডিত হবে। তাহলে এক্স, ওয়াই, জেডকে দণ্ডবিধি 1860-এর 467 যেন মূল্যবান জামানত, উইল ইত্যাদি জাল করা ও 471 কোনো জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা অধীনে দোষী সাব্যস্ত দণ্ডিত করা যেতে পারে। তাহলে 467-র শাস্তি হচ্ছে যাবজ্জীবন বা 10 বছর জেল, আর 471 ধারার শাস্তি হচ্ছে 472 ধারায়, সেটা যাবজ্জীবন বা সর্বনিম্ন 7 বছর জেল। এবার 7 নম্বর, এক্স মৃত্যু হবে জেনেও ওয়াই এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোড়েন, কিন্তু ওই গুলিতে জেডের মৃত্যু হয়। মানে এক্স মৃত্যু হবে জেনেও ওয়াই এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোড়েন, কিন্তু ওই গুলিতে জেডের মৃত্যু হয়। তো এক্স এক্ষেত্রে দণ্ডবিধি 1860-এর কোন ধারার অধীনে অপরাধ করেছেন? এটা হলো মূল বিষয়। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্তে আমরা যদি যাই তাহলে আমরা বলতে পারি এটা চার্জ গঠন করতে হবে। দণ্ডবিধি 1860-এর 301 ধারা অনুযায়ী যে ব্যক্তির মৃত্যু ঘটানোর ইচ্ছে ছিল সেই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তির মৃত্যু ঘটে নরহত্যা সংঘটিত হলে অপরাধী যে ব্যক্তির মৃত্যু সংঘটনের ইচ্ছা করেছিল বা যে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বলে জানতো সে ব্যক্তির মৃত্যু সংঘটন করলে তার অপরাধটি যেরূপ হতো এই ক্ষেত্রেও সেরূপ হবে। তার মানে আপনি একজনকে উদ্দেশ্য করে বা আপনি লক্ষ্য করে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করতেছেন, ওই গুলি আরেকজনের গায়ে লাগছে এবং সে মারা গেছে। তাহলে ওই লোককে যে লোককে উদ্দেশ্য করে গুলি ছুটছেন যে শাস্তি হওয়ার কথা ছিল, অন্য লোক যদি মারা যায় ঠিক একই শাস্তি হবে। এখানে প্রদত্ত ঘটনায় দেখা যায়
এক্স মৃত্যু হবে জেনে ওয়াই মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোড়েনি, কিন্তু ওই গুলিতে জেটের মৃত্যু হয়। এই ক্ষেত্রে এক্স এর গুলিতে ওয়াই মারা গেলে যেরূপ সাজা হতো, জেড মারা যাওয়াতে একই সাজা হবে, অর্থাৎ খুনের দণ্ডে দণ্ডিত হবে। তাহলে এক্স এক্ষেত্রে দণ্ডবিধি 1860-এর 301 ধারার অধীনে অপরাধ সংগঠিত করেছে, অর্থাৎ সেটা অপরাধ হিসেবে গণ্য, মানে খুনের অপরাধ হিসেবে গণ্য হবে। এবার 8 নম্বর, একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানায় সে বাঁচবে না। এই কথা শোনার পর রোগী মানসিক আঘাতে মারা যায় এবং ডাক্তার জানতেন যে এই কথা শোনার পর রোগীর মৃত্যু হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে কিনা? আপনি একটা বড় ধরনের রোগের মধ্যে আছেন, ডাক্তারের কাছে গেছেন, এখন ডাক্তার আপনাকে বলতেছে আপনি তো আর বাঁচবেন না। তে আপনি যে কথা শোনার পর যে মারা যাবেন, বা এই কথা শোনার পর যে আপনি যে মারা যেতে পারেন বা স্টপ করতে পারেন, এটা কিন্তু ডাক্তার জানত। জানার পরেও সে কথাটা বলছে যে আমি যদি লোকটাকে বলি যে আপনি বাঁচবেন না, এই কথার কারণে হয়তো লোকটা নাও বাঁচতে পারে, কিন্তু তারপরেও সে বলছে যে আপনি তো আর বাঁচবেন না। তো এটার জন্য ডাক্তাররা কোনো অপরাধ করছে কিনা, বা ডাক্তাররা কোনো এটার মধ্যে অপরাধের, যদি অপরাধ করে থাকে সেটা তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা যাবে কিনা, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। একটা কথা আপনাকে বলে রাখি যে ডাক্তার জানতো যদি আমি এই কথা বলি লোকটা মারা যাওয়ার সম্ভাবনা আছে বা মারা যেতে পারে, তারপরে ডাক্তার জেনেও কিন্তু এই কথাটা বলছে। তো ডাক্তার জানার পরে এই কথা বললে নিশ্চয়ই একটা অপরাধ হওয়ার কথা, কিন্তু আমাদের আইন সেটা বলে না। দণ্ডবিধি 1860-এর সে সম্পর্কে বলে না। তাহলে আইন কি বলছে? 93 ধারা অনুযায়ী সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ বলে গণ্য হবে না। দণ্ডবিধি 1860-এর 93 ধারা অনুযায়ী বলা আছে সরল বিশ্বাসে যদি কাউকে যদি কোনো কিছু বলে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে আমরা দেখি যে যেহেতু সরল বিশ্বাসে ডাক্তার বলছে, জানার পরেও বলছে, সেই জন্য দণ্ডবিধি 1860-এর 93 ধারা অনুযায়ী সে কোনো অপরাধ করে নাই, সে কোনো অপরাধের দায় দোষী সাব্যস্ত হবে না। এবার 9 নম্বর সমস্যা ভিত্তিক প্রশ্ন, সেটা হচ্ছে যে এ বি কে সি এর বাড়ি পুড়িয়ে দেওয়ার প্ররোচনা দেয়। সুন্দর একটা বিষয়, সেটা হলো যে এ বি কে সি এর বাড়ি পুরানোর প্ররোচনা দেয়, উৎসাহ দেয়। বি সির বাড়ি পুড়িয়ে দেয় এবং সি এর বাড়ি মূল্যবান মালামাল চুরি করে নেয়। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এ কিন্তু বি কে সির বাড়ি পুরানোর জন্য কিন্তু বলছে যে তুমি বির বাড়িটা পুড়িয়ে দাও। তা বি তো সির বাড়ি পোড়াইছে, পাশাপাশি সির বাড়ি যে মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো চুরি করছে। তো এখানে বি কর্তৃক সির বাড়ি মালামাল চুরির জন্য একে সহকারী হিসেবে দায়ী করা যাবে কিনা, এটা হলো মূল বিষয়। এখন আপনাকে একজন ব্যক্তি বললো যে আপনি অমুকের বাড়ি পুড়ি দেন, আপনি বাড়িটা পুড়ি দিয়েছেন, পাশাপাশি অতিরিক্ত এডিশনাল দায়িত্ব একটা পালন করছেন। সেটা কি দায়িত্ব? সেটা হলো যে আপনি ওর বাড়ির যে মূল্যবান জিনিসগুলো আছে সেগুলো আপনি চুরি করে নিয়ে আসছেন। তাহলে এই ক্ষেত্রে এই যে আপনাকে বাড়ি করার যে বলছে, এটার পাশাপাশি আপনি যে চুরি করছেন এটার দায়ে একেও দায়ী করা যাবে কিনা, সেটা হলো মূল বিষয়। তার আগে একটা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা যদি দণ্ডবিধি 1860-এর যদি 111 ধারা যদি বলা আছে যে ক্ষেত্রে এক কাজে সহায়তা করা এবং ভিন্ন কাজ সম্পাদন করা হয়, তার মানে আপনি একটা কাজ করার জন্য বলছেন, পাশাপাশি সেই কাজটা সে করছে, পাশাপাশি অন্য আরেকটা কাজ করছে, সেটা হলো বাড়ি পুরানোর জন্য বলছে। এ বাড়ি পুরানোর পাশাপাশি আবার ওর বাড়ির যে মালামালগুলো ছিল, যে যেগুলো মূল্যবান জিনিসপত্র সেগুলো চুরি করছে। তো সেক্ষেত্রে এ পরিমাণ দায়ী হবে যে যেন সে তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। তাহলে 111 ধারা অনুযায়ী, দণ্ডবিধির 111 ধারা অনুযায়ী ও যা কিছু করুক, মানে মূল উদ্দেশ্য যেটা ছিল, মূল পরামর্শ দিচ্ছে বাড়ি পুরানোর পাশাপাশি ও যেটা করবে সেটারে দায়ভার একে বহন করতে হবে। ও যদি ও চুরি করে সেটার দায়ভার বহন করতে হবে, ও যদি বাড়ি পুরানোর পাশাপাশি কাউকে খুন করে সেটারও দায়ভার একে বহন করতে হবে।
এটাই কিন্তু আইন বলে। তার মানে আপনি কাউকে একটা অপরাধ করার জন্য পরামর্শ দিচ্ছেন, এখন সেই অপরাধটা তো করছে, পাশাপাশি অপরাধের পাশাপাশি আরো অতিরিক্ত কোনো অপরাধ করেছে, বাড়তি অপরাধ করছে। বলছেন বাড়ি পোড়াতে কথা, বাড়ি পুরোনোর পাশাপাশি সে ঘর বাড়ি পুরোতে দিছেই, পাশাপাশি ওখানে মূল্যবান সম্পদ, তারপর পারলেও 2-3টা মানুষ খুন করে সে এসেছে। তাহলে আপনি যে তাকে যে সহযোগিতা করছেন বা তাকে যে পরামর্শ দিচ্ছেন, এই পরামর্শের জন্য কিন্তু আপনি দোষী সাব্যস্ত হবেন, এবং যে অপরাধ করছে সেই অপরাধের পাশাপাশি আপনিও সেই অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হবেন। তাহলে এই বিষয়গুলো থেকে খুব সতর্ক থাকা লাগবে, যে আপনি কাউকে পরামর্শ দিলে সেটা যদি অপরাধমূলক পরামর্শ হয়, তাহলে আপনি এটার জন্য সম্পৃক্ত হবেন, এটার জন্য আপনি দায়ী, এবং এটার জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ করানো হবে, এবং আপনার ওই ঘটনা ঘটার পর যে শাস্তি পাবে একই শাস্তি আপনাকেও পাইতে হবে। এই হচ্ছে মূল আলোচনা। যাই হোক, এবারকার 10 নম্বর সমস্যাভিত্তিক প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটি, যে গয়ের বাড়িতে আগুন লাগানোর জন্য পাগল প্রকৃতির ব্যক্তি কে বলে এবং সে মোতাবেক বাড়িতে আগুন লাগায়। এই ক্ষেত্রে কি শাস্তি হতে পারে সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে আলোচনা করুন। আপনি গড় বাড়িতে আগুন লাগার জন্য পাগল প্রকৃতির এক লোককে বলছেন, যে লোকটা মানসিকভাবে ভারসাম্যহীন, মানে মানসিকভাবে বিপদগ্রস্ত। এখন এই পাগল সেই কাজটা করছে, তাহলে কি হবে? মানে আপনি পাগলকে পরামর্শ দিচ্ছেন যে অমুকের বাড়িতে আগুন ধরাতে, কিছু হবে না। এখন পাগল করছে কি, এই পরামর্শ না অনুযায়ী ওই আগুন ধরা দিচ্ছে, তাহলে এক্ষেত্রে ওই পাগলের শাস্তি কি হবে, আপনার শাস্তি কি হবে, এটা কিন্তু বিষয়। তাই এখানে বলা আছে যে 108 ধারায়, মানে একটা প্ররোচনাদাতা মানে হলো অপরাধের সহায়তাকারী, যেটাকে অ্যাবেটর বলা হয়। তাই 108 ধারার যে প্ররোচনাদাতা মানে অর্থাৎ অপরাধের সহায়তাকারী, এই 108 ধারার একটা ব্যাখ্যা আছে, 4টে ব্যাখ্যা আছে। এই 4টে ব্যাখ্যার মধ্যে 3 নম্বর ব্যাখ্যায় বলা আছে, যে ব্যক্তি অপরাধ করতে সহায়তা করে সেই ব্যক্তি আইন সক্ষম হওয়ার দরকার নাই, অর্থাৎ সহায়তা করলেই অপরাধের সহায়তাকারী হইবে। এখন আপনি অপরাধ করার জন্য পাগলকে বললেন না ছাগলকে বললেন, এটা কিন্তু বিবেচ্য বিষয় না। যদি অপরাধটা সংগঠিত হয় বা সংগঠিত হয়েছে, তাহলে কিন্তু আপনি অপরাধের দায়ে সম্পৃক্ত হবেন, এবং সেটা আপনি যে অপরাধের জন্য পরামর্শ দিচ্ছেন, ওই অপরাধের যে শাস্তি, সেই শাস্তি অনুযায়ী আপনি শাস্তি পাবেন। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো পাগল হোক আর যাই হোক, কাউকে অপরাধ সংগঠন করার জন্য কাউকে কোনো কিছু বলা যাবে না। যদি এটা করেন, তাহলে আপনার ওই পাগল হোক আর কিছু হোক, এটা কোনো বিষয় না। মানে আইনের দৃষ্টিতে যদি কেউ অপরাধ করে, সেটা পাগল হোক আর যেই হোক, শাস্তি সমানভাবে ভোগ করতে হবে। তাহলে আমরা 108 ধারার অধীনে এটা এই দুষ্কর্মের সাহায্যকৃত ব্যক্তির আইনত অপরাধ সংগঠনের যোগ্য হওয়া প্রয়োজনীয় নয়, অথবা তারা দুষ্কর্মের সাহায্যকারী ব্যক্তির মত একইরূপ দোষজনক এবং অভিপ্রায় বা জ্ঞান কিংবা যে কোনো দুষ্ট অভিপ্রায় বা জ্ঞান প্রয়োজন নয়। তাহলে আমরা এখানে স্পষ্ট করে বুঝলাম যে যেহেতু অপরাধ করেছে, মানে পাগল যেহেতু অপরাধ করেছে, তাহলে দণ্ডবিধি 436 ধারা অনুযায়ী তার শাস্তি হবে। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি মনুষ্য বসবাসের স্থান বা গৃহে ধ্বংস করার উদ্দেশ্যে বা সেরূপ ধ্বংস করতে পারে বলে জেনে অগ্নি বা কোনো যদি বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট সাধন করে, ক্ষতি সাধন করে, তাহলে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড, যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে। তাহলে 436 ধারা আছে ঘর ইত্যাদি ধ্বংস করার উদ্দেশ্যে অগ্নি বা বিস্ফোরক সাহায্যে ক্ষতি সাধন করা। তাহলে আপনি কাকে পরামর্শ দিলেন, সেটা পাগল নাকি, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো যদি ওই পাগল যদি ওই ধরনের ঘটনা ঘটায়, তাহলে এই শাস্তির দায়ভার আপনাকেও বহন করতে হবে। এবার 11 নম্বর সমস্যাভিত্তিক প্রশ্ন। 11 নম্বর সমস্যাভিত্তিক প্রশ্নের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে যে কোনো একটি আঘাতেই
মারা যেতে পারে জেড এমন একটি রোগে ভুগছে, মানে যে কোনোভাবে আঘাত করলে লোকটা মারা যাবে, এইরকম একটা রোগে ভুগতেছে। তো এইরূপ অবস্থায় একদিন জেডকে আঘাত করে, ফলে জেডের মৃত্যু ঘটে। যদিও এর একটি মাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সবল দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার মতো যথেষ্ট ছিল না। জেডের এমন রোগ বিষয়ে অবগত থেকেও যদি আঘাত করে থাকে তবে সে অপরাধ করেছে। উক্ত রোগ বিষয়ে অবগত না থেকে আঘাত করলে কোনো অপরাধ করেছে কিনা, মানে এক ব্যক্তি একটা রোগে ভুগতেছে, ওই লোকটা এমনভাবে ভুগতেছে যে ওই লোকটা আঘাত করা মাত্র এই লোকটা মারা যাবে, কিন্তু আপনি জেনে শুনে ওই লোকটা আঘাত করছেন, লোকটা মারা গেছে। তাহলে আপনি জেনে শুনে যে লোকটা আঘাত করলেন, এটার জন্য কোনো অপরাধ করছেন কিনা সেটা হলো মূল বিষয়। যাই হোক, এটা হলো দণ্ডবিধি ৩০০ ধারার অধীনে খুনের ১৪ অংশে বলা আছে, যদি কাজ সম্পাদনকারী ব্যক্তি অবগত থাকে যে কাজটি এত আসন্ন বিপজ্জনক হয় যে এর ফলে খুব সম্ভবত মৃত্যু ঘটাবে কিংবা এইরূপ দৈহিক জখম ঘটানো বা মৃত্যু ঘটতে পারে, ফলে মৃত্যুর সংঘটনের পূর্বোক্ত জখম ঘটানোর ঝুঁকি ঘটানোর জন্য অন্য কোনো অজুহাত বেদরূপ আঘাত করে, তাহলে তা খুন বলে পরিগণিত হবে। সুতরাং জেডের রোগ বিষয় অবগত থেকে যদি আঘাত করে তবে সে খুনের অপরাধ করেছে। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯৯ ধারায় ১ নং ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো ব্যক্তি অসুস্থ, বিভিন্ন রোগে ভুগতেছে, এরূপ কোনো ব্যক্তিকে দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে অপরাধমূলক নরহত্যা করেছে বলে গণ্য হবে। সুতরাং রোগ বিষয় অবগত না থেকে আঘাত করলে এর খুনের অপরাধে দোষী হবে না, অপরাধমূলক নরহত্যার অপরাধে অপরাধী হবে। এখন আপনি জেনে শুনে যেহেতু অপরাধটা করছেন, তাহলে আপনি খুনের দায়ে অভিযুক্ত হবেন। আপনি যদি না জানতেন যে লোকটা টাচ করা মাত্রই লোকটা, মানে আঘাত করা মাত্রই লোকটা মারা যাবে, তাহলে আপনি অপরাধ নরহত্যা হিসেবে করতেন। কিন্তু যেহেতু আপনি জেনে শুনে করছেন, এই জন্য আপনি ৩০০ ধারার অধীনে খুনের দায়ে অভিযুক্ত হবেন। এবং খুনের দায়ে অভিযুক্ত হলে যে বিচার সংগঠিত হয় সেটা আছে ৩০২ ধারায়, সেটা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। এই জন্য আপনার মাথায় রাখতে হবে যে জেনে শুনে কোনো কাজ করা যাবে না। যদি জেনে শুনে কোনো কাজ করেন তাহলে অবশ্যই সেটা দুঃখজনক ফল বয়ে নিয়ে আসবে। এবার ১২ নম্বর, রাস্তায় একটি দামি মোবাইল সেট পেল। জানতো না যে কে ওই মোবাইল সেটের মালিক। মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে মোবাইল সেট বিক্রি করে দিল। কি কোনো অপরাধে দোষী? যুক্তি সহ উত্তর দিন। তাহলে আপনি একটা রাস্তায় একটা দামি সেট পাচ্ছেন, মোবাইল সেট। এখন আপনি সেটের মালিককে খুঁজে না বের করে সেটটা বিক্রি করে আপনি টাকা নিয়ে চলে গেছেন, তাহলে আপনি কি কোনো দোষ করেছেন কিনা, এটা হলো মূল বিষয়। কারণ রাস্তায় পড়ে থাকলে যে জিনিস নিতে হবে এমনটা কথা না, আর রাস্তায় পড়ে থাকলে যে জিনিস নিয়ে যে বিক্রি করবেন সেটাও কথা না। তাহলে এই জন্য আপনি রাস্তায় পড়ে থাকা জিনিস যদি নিয়ে যদি বিক্রি করেন বা যদি কোনো কিছু করে থাকেন, তাহলে এটা কোনো অপরাধ করছেন কিনা সেটা হলো মূল বিষয়। আপনাদের বলি যে দণ্ডবিধির অনেকগুলো ধারা, যেমন ১ থেকে ৫১১টা ধারা আছে। এর মধ্যে হলো ৪০৩ ধারাটা আছে, যেটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। আপনি একটা রাস্তায় মোবাইল পাইছেন, পায় আপনি প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু আপনি করেন নাই। সেজন্য আপনি কি করছেন? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছেন, যেটা শাস্তি হলো সর্বনিম্ন, মানে শাস্তি ২ বছর। এটা সশ্রম বিনাশ্রম উভয় হতে পারে বা অর্থদণ্ডও হতে পারে। তাহলে আপনি ৪০৩ ধারায় কোনো লোক যদি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করে, তাহলে সে লোক যে কোনো বর্ণনা কারণে যাহার মেয়াদ ২ বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। মোবাইল সেটটি পাওয়ার পর এর দায়িত্ব ছিল প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করা, কিন্তু মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই উক্ত মোবাইল সেটটি বিক্রি করে দেয়। তাই সে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করার দোষে দোষী সাব্যস্ত হবে। তাহলে আপনি রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস যদি পান, তাহলে আপনার প্রথমে খোঁজ করতে হবে যে এটার মালিক কেনা। যদি মালিক খুঁজে না পান, তাহলে কি করবেন? তারপর আপনার চেষ্টা করতে হবে, কিন্তু কোনোভাবে ওই সেট বিক্রি করে আপনার অর্থ আত্মসাৎ করা যাবে না। যদি করেন তাহলে সেটা কি হবে? যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের দোষে দোষী সাব্যস্ত হবে।
আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের দোষী সাব্যস্ত হলে যদি এটা প্রমাণ হয়, তাহলে আপনার কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ 2 বছর অর্থদণ্ড এবং উভয় দণ্ড হতে পারে। তাহলে এটা মাথায় রাখবেন। এখন হলো 13 নম্বর গুণা যদি সহ। যাই হোক, এক্স তার দরজায় রাস্তা দাঁড়ানো অবস্থায় আছে। একদিন দিনের বেলায় ওয়াই এক্সকে ধাক্কা দিয়ে ফেলে গৃহে প্রবেশ করে। তাহলে ওয়াই প্যানেল কোডের অধীনে কোন অপরাধ সংগঠন করেছে কি, মানে করছে কি না। মানে আপনি দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন, অপর একজন অপরিচিত লোক এসে আপনার ধাক্কা দিয়ে দরজা থেকে ফেলে দিচ্ছে, দিয়ে আপনার ঘরে প্রবেশ করছে। তাহলে ওই যে লোকটা ধাক্কা দিয়ে আমরা ফেলে দিচ্ছি সে লোকটা কোনো অপরাধ করছে কিনা, এটা হলো মূল বিষয়। তাহলে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে 441 ধারা আছে হলো অনধিকার প্রবেশ, আর 445 ধারায় বলা আছে যে বল প্রয়োগ করে বা আক্রমণের মাধ্যমে অনধিকার গৃহে প্রবেশ। তাহলে ওয়াই কোনো অপরাধ করছে কিনা বা ওই লোকটা কোনো অপরাধ করছে কিনা সেটা হলো মূল বিষয়। দণ্ডবিধি 1860 445 ধারা পঞ্চম ব্যাখ্যায় বলা আছে, যদি যে অপরাধমূলক বল প্রয়োগ করে বা আক্রমণ দ্বারা বা কোনো ব্যক্তিকে আক্রমণের ভয়ে অভিভূত করে তার প্রবেশ স্থানে প্রবেশ করে বা শীত কেটে বা দরজা জানলা ভেঙে দিয়ে গৃহে প্রবেশ করার অপরাধ করে, তাহলে অপরাধ করে, তাহলে সেটা অনধিকার গৃহে প্রবেশ করার অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। তাহলে 445 ধারার অধীনে যদি কোনো ব্যক্তি যদি জোর করে বা কাউকে ভয়ভীতি দেখিয়ে যদি কারো ঘরে প্রবেশ করে, তাহলে সেটা অনধিকার গৃহপ্রবেশ বা সংগোপনে গৃহপ্রবেশের যে ধারা সেই ধারা অনুযায়ী অপরাধ করেছে। এটার শাস্তি কি হবে? আপনি জোর করে কারো ঘরে প্রবেশ করছেন, কাউকে ভয়ভীতি দেখে প্রবেশ করছেন, তাহলে এটার শাস্তি কি হবে? এটা শাস্তি হবে 453 ধারা অনুযায়ী। 453 ধারা কি বলা আছে, মানে কি ধরনের শাস্তি হবে এটা, সেটা কি? মানে যদি কোনো ব্যক্তি শীত কেটে মানে অর্থাৎ মাটির তল দিয়ে গৃহে প্রবেশ করে বা দরজা জানলা ভেঙে গৃহে প্রবেশ করে, অথবা কাউকে ধাক্কা দিয়ে কাউকে ভয়ভীতি দেখিয়ে যদি গৃহে প্রবেশ করে, আর এটা যদি প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তি 2 বছর পর্যন্ত মানে কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কারো ঘরে জোর করে আপনি প্রবেশ করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে অনধিকার গৃহ প্রবেশের শাস্তি দেয় আপনি অভিযুক্ত হবেন। এবার এক্স একজন সরকারি কর্মচারী, ওয়াই এক্স এর স্ত্রী ওয়াই একজন মক্কেলকে অবৈধ সুবিধা প্রদানের বিষয়ে তার স্বামীকে পরামর্শ দিবে, এই উদ্দেশ্যে উক্ত মক্কেলের নিকট হতে একটি উপহার গ্রহণ করে। সরকারি কর্মচারী এক্স কাজটি সম্পূর্ণ করে, তার স্ত্রী ওয়াইকে সহায়তা করে। এটা বিষয় একটু খুলে বলি। মানে সরকারি কর্মচারী বউকে আপনি পরামর্শ দিচ্ছেন, সরকারি কর্মকর্তার বউ, তাকে আপনি পরামর্শ দিচ্ছেন। কি পরামর্শ দিচ্ছেন? যে আমাকে যদি কোনো কাজ, মানে আমাকে যদি ঠিকাদারের যে টেন্ডারটা যদি আমাকে পাই দেন, তাহলে আমি আপনাকে একটা উপহার দেব, এই একটা টোপ দিচ্ছেন। তা এই টোপ দেওয়ার কারণে ওই সরকারি কর্মকর্তাকে তার ওয়াইফ পরামর্শ দিচ্ছে এবং সেই অনুযায়ী আপনি কাজটা পাইছেন। তো এটা কোনো অপরাধ হয়েছে কিনা, এটা হলো মূল বিষয়। তাহলে আমরা জানি যে দণ্ডবিধির 163 ধারার অধীনে সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য পারিতোষিক গ্রহণে অপরাধ করেছে, অর্থাৎ ঘুষ। আপনি তাকে ঘুষ দেওয়ার প্ররোচনা দিচ্ছেন। এই ধারা অনুযায়ী তার শাস্তি হলো বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখানে এক্স সরকারি কর্মচারী হয়ে তার স্ত্রী ওয়াইকে অপরাধ সহযোগিতা করেছে, তাই তিনি পেনাল কোডের 164 ধারার অধীনে অপরাধ করেছে। এ ধারা অনুযায়ী তার শাস্তি হলো বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে। তাহলে আপনি যে ঘুষ দেওয়ার কথা বলছেন সেই জন্য আপনার শাস্তি হবে 163 ধারা অনুযায়ী, সেটা শাস্তি হলো 1 বছর। মানে আপনি কি করছেন? সরকারি কর্মকর্তার বউকে বলছেন যে আপনার হাজব্যান্ডকে বলেন যদি সে আমার টেন্ডারটা দেয়, তাহলে আমি আপনাকে একটা বিশাল ধরনের উপহার দিব। তো সেই কথা অনুযায়ী সরকারি কর্মকর্তার ওয়াইফ
সরকারি কর্মকর্তাকে পরামর্শ দিচ্ছে। আর সরকারি কর্মকর্তা কি করছে, তার বইয়ের কথা শুনিয়ে ওই টেন্ডারটা আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে আপনার কি অপরাধ, আর ওই সরকারি কর্মকর্তার কি অপরাধ, আর ওই সরকারি কর্মকর্তার বইয়ের কি অপরাধ, এটা হলো মূল বিষয়। তাহলে আপনার অপরাধ হলো আপনি সরকারি কর্মকর্তাকে 163 ধারা অনুযায়ী আপনি ঘুষ প্রদান করতে চাইছেন, মানে পারিতোষিক, যেটা ঘুষ বলে, বাংলা ভাষা হলো ঘুষ। এই ঘুষ দেওয়ার অপরাধের জন্য, অর্থাৎ ঘুষ দিতে চাইছেন এই দেওয়ার অপরাধের জন্য আপনার শাস্তি হবে 1 বছর, এটা বিনাশ্রম কারাদণ্ড। আর যেহেতু সরকারি কর্মকর্তা হয় তিনি এই ধরনের কাজটা করছেন, এই জন্য তার শাস্তি হবে 3 বছর। আর যেহেতু এই অপরাধের সহযোগিতা করছে তার বউ, তার বউয়ের শাস্তি হবে ওই যে 109 ধারা অনুযায়ী দুষ্কর্মের সহতার শাস্তি হবে কি, দুষ্কর্মের সহতার শাস্তি যেটা হয় যে অপরাধটা করছে সেই অনুযায়ী সে শাস্তি হবে, অর্থাৎ তারও 3 বছর জেল হওয়ার বা কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনি কাউকে ঘুষ দেওয়ার বা তার বউকে, সরকারি কর্মকর্তার বউকে ঘুষ দেওয়ার কথা বা কাজ নেওয়া, এগুলো থেকে বিরত থাকবেন, যাতে এই ধরনের অপরাধ, এই ধরনের শাস্তি আপনাকে পেতে না হয়। এবার একটা প্রশ্ন, XZ কে একটু উঁচু দেওয়াল ঘেরা জায়গা যেতে বাধ্য করে এবং Z কে সেখানে তালাবদ্ধ করে রাখে। মানে আপনি একজন ব্যক্তিকে একটা ঘরে যাইতে বাধ্য করেন এবং ওই লোকটাকে আপনি তালা দিয়ে রাখেন, তাহলে এবং ওই লোকটা যাতে বাড়ি যেতে না পারে সেই জন্য আপনি তালা দিয়ে রাখেন, তাহলে আপনি কি অপরাধ করেছেন? এটা হলো মূল বিষয়। তাহলে আপনি একটা লোককে জোর করে ধরে নিয়ে গেছেন, নিয়ে যা একটা ঘরে আবদ্ধ করে রাখছেন এবং ওই লোকটা যাতে ঘরের কোনো কিছু না ভাঙে বা কোনো কিছু থেকে বাইরে যেতে না পারে সেই জন্য আপনি তাকে ভয় দেখাচ্ছেন, তাহলে আপনার কি শাস্তি হবে? সেটা হলো মূল বিষয়। তাহলে এখানে বলা আছে 340 ধারায়, মানে দণ্ডবিধি 340 ধারায় বলা আছে অবৈধ অবরোধ বা আটক। মানে আপনি প্রথম যে অপরাধটা করছেন সেটা হচ্ছে অবৈধ অবরোধ করছেন বা আটক করছেন, কোনো ব্যক্তিকে জোর করে নিয়ে যে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছেন, এটা হলো অবৈধ অবরোধ বা আটক। তারপর বলছেন কি যে আপনি এখান থেকে বাড়ার চেষ্টা করবেন না। এটার জন্য কি হবে? এটার জন্য আপনি 342 ধারা অনুযায়ী শাস্তি পাবেন, মানে 342 ধারা আপনাকে শাস্তি দেওয়া যাবে। সেটা হলো যে 342 ধারা কি শাস্তি আছে, আপনি যে ওই লোকটাকে অবৈধভাবে আটক করছেন এটার জন্য আপনার যদি এটা প্রমাণিত হয় তাহলে আপনি 1 বছরের জরিমানা, আপনার 1 বছরের কারাদণ্ড হতে পারে, পাশাপাশি 1000 টাকা এবং জরিমানা হতে পারে, এবং 1 বছর কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা উভয় হতে পারে। তাহলে কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করলে বা তাকে আটকে রাখলে আপনার শাস্তি হবে এটা ভি আবার সিস্টেম আছে। এটা আপনি 5 দিন আটকে রাখলে তার কি শাস্তি হবে, 10 দিন আটকে রাখলে তার কি শাস্তি হবে, সেই অনুযায়ী এটা বিভক্ত করা আছে। যতদিন বাড়বে তত, মানে 10 দিন আটকে রাখলে 3 বছর, আর 20 দিন আটকে রাখলে মনে হয় 7 বছরের পর্যন্ত হতে পারে। এটা নির্ভর করবে আপনি মানে কতদিন তাকে আটকে রাখছেন সেই অনুযায়ী এটা নির্ভর করবে। এবার আরেকটা প্রশ্ন বলি, এটা হচ্ছে যে বিয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বীর তলপেটে একটা লাঠি দেয়, ফলে বিয়ের তাৎক্ষণিক মৃত্যু ঘটে। তাহলে আপনি একজনের সাথে কথা কাটাকাটি করতেছেন, কথা কাটাকাটির পর্যায়ে এক পর্যায়ে আপনি তাকে একটা লাথি মারছেন, লাথি মারার কারণে ওই লোকটা মারা গেছে, তাহলে আপনার কি শাস্তি হবে? এটা যেহেতু কথা কাটাকাটির পর্যায়ে এক পর্যায়ে আপনি লাথি মারছেন, তাহলে এটা হচ্ছে 300 ধারার অধীনে, মানে 300 ধারার 1 নং ব্যতিক্রম বলা হয়েছে অপরাধকারী মারাত্মক বা আকস্মিক উত্তেজনার ফলে আত্মসংযম শক্তি রহিত অবস্থায় উত্তেজনা দানকারী অথবা ভুল কোনো বা দুর্ঘটনা কোনো অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে দণ্ডনীয় নরহত্যা খুন বলে পরিগণিত হবে না, অর্থাৎ অপরাধজনক নরহত্যা করছে। তার মানে আপনি কথা কাটাকাটির এক পর্যায়ে ওই লোকটা লাথি মারছে, ওই লোকটা লাথি খায় মারা গেছে, তাহলে এটা খুন হবে না, কিন্তু অপরাধজনক নরহত্যা হবে। কেননা এটা কথা কাটাকাটি যেহেতু ছিল এই জন্য এটা আকস্মিক উত্তেজনা, আর আকস্মিক উত্তেজনা যেহেতু আছে এই জন্য এটা 300 ধারা খুনের 1 নং ব্যতিক্রমের মধ্যে বলা আছে, যদি আকস্মিক উত্তেজনার ফলে কারো মৃত্যু ঘটে
তাহলে সেটা খুন নয়, সেটা হবে অপরাধজনক নরহত্যা। আর এই অপরাধজনক নরহত্যার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বনিম্ন 10 বছর জেল, বা সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। যেহেতু কাজটা আকস্মিক উত্তেজনার ফলে সংঘটিত হয়েছে, সেই জন্য এটা 300 ধারার যে 1 নং ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই অনুযায়ী এটা পড়বে। আর একটা সংশোধিত প্রশ্ন, সেটা হচ্ছে যে এ উচ্চ বেতনের চাকরি দিয়ে বিদেশ পাঠানোর কথা বলে বিকে 5 লাখ টাকা দিতে প্রলুব্ধ করে। মানে আপনি একজনকে বিদেশে চাকরি দেওয়ার কথা না বলে তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছেন, পরে আর আপনি ফোন ধরেন না, ওই লোককে বিদেশে আর পাঠান না, তাহলে সেক্ষেত্রে আপনার কি শাস্তি হবে? এটা হলো মূল বিষয়। তাহলে আপনি এক লোককে প্ররোচনা দিচ্ছেন যে ভাই টাকা টুকা দেও, তোমাকে আমি বিদেশ পাঠাবো, বড় ধরনের একটা চাকরি নিয়ে দেবো, এই জন্য ওই লোকের কাছে ভুলিয়ে ভালো 5 লাখ টাকা দিয়েছেন, পরে ফোন ধরেন না, পরে বিদেশে পাঠান না, তাহলে আপনার কি শাস্তি হবে? এটা হলো দণ্ডবিধি 420 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রতারণা বা অনুরূপ ফাঁকি দিয়ে প্রদত্ত ব্যক্তি কোনো ব্যক্তির নিকট থেকে কোনো সম্পত্তি সমর্পণ করতে অথবা কোনো মূল্যবান জামানত কিংবা মূল্যবান জামানত রূপান্তরিত হওয়ার জন্য যদি আপনি কোনো ব্যক্তির কাছ থেকে 420 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে যদি কোনো টাকা আত্মসাৎ করেন, তাহলে আপনার শাস্তি হবে যে কোনো বর্ণনা কারণ যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যেহেতু আপনি 420 ধারা অধীনে প্রতারণার অপরাধ করেছেন, মানে প্রতারণা অপরাধ করেছেন বলে গণ্য হবে। তার মানে আপনি তাকে বলছেন যে আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দিব, এই কথা কয়ে আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন, পরে আর তাকে বিদেশে পাঠান নাই, তাহলে ওটা কি হবে? এটা হলো 420 ধারা অনুযায়ী প্রতারণা হবে। এই প্রতারণা অপরাধের যে শাস্তি সেটা হলো 7 বছর পর্যন্ত আপনার জেল হতে পারে, 7 বছর এবং অর্থদণ্ড হতে পারে। তাহলে আপনি প্রতারণা করার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনার এই প্রতারণাটা প্রমাণিত হবে কিনা। যদি প্রতারণা প্রমাণিত হয় তাহলে কিন্তু 100% আপনার 7 বছর পর্যন্ত আপনার জেল হতে পারে এবং অর্থদণ্ডও হওয়ার সম্ভাবনা আছে। একটা বিষয় বলি, যে একটা বিষয় হলো জেট ব্যথার কষ্ট নিয়ে একজন সাধনের নিকটে এলো, মানে জেট ব্যথার কষ্ট নিয়ে একজন সাধনের নিকটে এলো যিনি অস্ত্রোপচারের ফলে জেটের মৃত্যু হতে পারে এটা জেনেও জেটের মৃত্যু ঘটনার কোনো অভিপ্রায় ছাড়া সরল বিশ্বাসে জেটের মঙ্গলার্থে অস্ত্রোপচারটি করেন। উক্ত অস্ত্রোপচারের পর জেট মারা যায়, জেটের মৃত্যুর জন্য 7 জনকে দায়ী করা যাবে কিনা? আপনারা সকলে জানেন যে নায়ক মান্না যখন স্ট্রোকের সমস্যা হলো তখন সে একাই ইউনাইটেড হসপিটালে এসেছিল এবং এসে মানে তার অপারেশন করার কোনো নমিনি না হওয়ার কারণে, তার অপারেশনটা না করার কারণে সে মারা গেছে। এটা সেটার সাথে মিল আছে, এই ধরনের প্রশ্নটা মিল আছে। আপনি স্ট্রোক করছেন, স্ট্রোক অপারেশন করলে স্ট্রোকটা ঠিক হয়ে যেত, ধরেন ব্রেন স্ট্রোক করছেন, তা ব্রেন স্ট্রোকটা করলে আপনি ডাক্তারের কাছে কষ্ট করে গেছেন, যাওয়ার পর ডাক্তার সরল বিশ্বাসে আপনার স্ট্রোকটা যাতে ঠিক হয় বা আপনার স্ট্রোকটা অপারেশন মানে স্ট্রোকটা করা ব্রেন স্ট্রোক করার কারণে অপারেশন করার জন্য সে প্রিপারেশন নিয়েছে এবং সেই ব্রেন স্ট্রোকটা মানে অপারেশন করার পর আপনি মারা গেছেন। তাহলে এই ক্ষেত্রে আপনার ওই ডাক্তারের দোষ আছে কিনা, এটা হলো মূল বিষয়। আপনাদেরকে বলে রাখি যে আমাদের দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম আছে, যেটা হলো ৭৬ থেকে ১০৬ ধারা, আর এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে ৮৮ ধারা একটা আছে, ৮৮ ধারা। ৮৮ ধারায় কি বলা আছে যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নাই এমন কাজ কারো উপকারার্থে সম্পাদন করলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। আপনি আপনার ব্রেন স্ট্রোক করছে, আপনি সরাসরি মেডিকেলে গেছেন, এখন এই ব্রেন স্ট্রোকটা করলে ব্রেন স্ট্রোকের অপারেশন করলে আপনার মৃত্যু হতে পারে জেনেও ডাক্তার এটা অপারেশন করছে এবং আপনি মারা গেছেন, তাহলে কিন্তু ডাক্তারের কোনো অপরাধ করা নেই। কারণ এখানে মানে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নাই এমন কাজ কারো উপকারার্থে সম্পাদনের অপরাধ বলে গণ্য হবে না। ধরেন আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, প্রচন্ড ব্যথা,
তার ডাক্তার অপারেশন যা করছে আপনি সেটা অপারেশন করার কারণে প্রচুর রক্ত খাওয়ানোর কারণে আপনি মারা গেছেন, তাহলে কিন্তু ডাক্তার কোনো অপরাধ করে নাই। এটা কত ধারা? এটা দণ্ডবিধি 1860-এর 88 ধারা অনুযায়ী ডাক্তার কোনো অপরাধ করে নাই। তাহলে এই ক্ষেত্রে ডাক্তার কোনো অপরাধ করেনি বলে গণ্য হবে। এবার শোনেন আরেকটা প্রশ্ন। এ বিকে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ কর্তৃক কি ওটা সংগঠিত হয়েছে? মানে এক লোকে একটা দেওয়ানি মামলা করছে, ধরেন যে দেওয়ানি মামলা ঘোষণামূলক মামলা করছে বা যে কোনো একটা মামলা করছে, তার বিবাদী পক্ষ বলছে ওই মামলা পরিচালনা তো করার দরকার নেই, ওই মামলা তুই তুলে নিয়ে আয়। এই কথা বলে তাকে বলছে যে তুই এই মামলা না তুলে নিয়ে আসিস তোর ঘর পুড়িয়ে দেব, তোর বাড়ি ঘর সব পুড়িয়ে দেবো। তাহলে এখন যে লোকটা এই বলছে যে তুই মামলা তুলে নিয়ে আন, নাহলে ঘর বাড়ি পুড়িয়ে দেবো, এই লোকটা কোনো অপরাধ করছে কিনা সেটা হলো মূল বিষয়। তাহলে আমরা জানি যে দণ্ডবিধির 503 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের একটা ধারা আছে। যদি কোনো ব্যক্তি যদি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে, অপরাধমূলক ভীতি প্রদর্শনটা কি? যে মামলা তুলে নেন, না হলে তোর ঘর বাড়ি পুড়ে দেব, এটা কিন্তু হলো অপরাধমূলক ভীতি প্রদর্শন। এটা শাস্তি কি? এটা শাস্তি আছে 504 ধারায়। এটা যদি প্রমাণিত হয় যে আপনি তাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন করছেন বা এর সাথে সম্পৃক্ত, তাহলে আপনার শাস্তি 2 বছর বা অর্থদণ্ড। তাহলে আপনি কাউকে হুমকি ধামকি দিতে পারেন না। যদি আপনি কাউকে হুমকি ধামকি দেন, আজ যদি এটা প্রমাণিত হয়, তাহলে কি হবে? এটা আপনার শাস্তি হবে 2 বছর বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। এই জন্য কাউকে হুমকি ধুমকি দেওয়ার আগে কমপক্ষে 100বার চিন্তা করবেন যে আসলে এই হুমকি ধুমকিটা রেকর্ডিং হচ্ছে কিনা বা এই হুমকি ধুমকিটা কেউ শুনছে কিনা, তাহলে কিন্তু সমস্যা আসবে। এবার আর একটা প্রশ্ন বলি। সেটা হলো যে সৈনিক এক্স তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আদেশে জনতার উপর গুলি চালান। এখন সৈনিকের ফৌজের দায় নিরূপণ করণ, মানে সৈনিক তার তার ঊর্ধ্বতন কর্মকর্তার কথা শুনে, অর্থাৎ কমান্ডারের কথা শুনে জনতার উপর গুলি চালাইছে। তাহলে এক্ষেত্রে সৈনিক কোনো অপরাধ করছে কিনা সেটা হলো মূল বিষয়। এটা বলা আছে দণ্ডবিধি 1860-এর 76 ধারায়। যে ব্যক্তি কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বা তথ্যর ভুল ধারণাবশত, আইনের ভুল ধারণাবশত নয়, সৎ বিশ্বাসে নিজেকে কোনো কিছু সম্পাদন করার নিমিত্তে আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে, সেই ব্যক্তি উক্ত কাজ সম্পাদন করলে তা অপরাধ হবে না। তাহলে সৈনিক তার কমান্ডারের কথা শুনে জনতার উপর গুলি চালাচ্ছে, এটা অপরাধ কিনা? এটা দণ্ডবিধি এই সম্পর্কে কি বলে? দণ্ডবিধি 1860 ধারায় বলা আছে, যদি সরল বিশ্বাসে বা সৎ বিশ্বাসে বা আইনের প্রতি বাধ্য হয়ে যদি কেউ যদি কমান্ডারের কথা শুনে যদি কোথাও কোনো অপরাধ করে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে এখানে সৈনিক কোনো অপরাধ করে নাই। আরেকটা বিষয় বলি,
আদালতের সামনে একটি বৈচারিক কার্যধারা মানে বিচারিক কার্যক্রম চলতেছে, একটা জাল দলিল জেনে তা আসল হিসেবে ব্যবহার করেন। মানে আদালতের সামনে বিচারিক কার্যক্রম পরিচালনার সময় একটা জাল দলিল আসল দলিল হিসেবে ব্যবহার করেন, তাহলে আপনি কোনো অপরাধ করছেন কিনা? তাহলে আমরা জানি যে জাল দলিল মানে কোনো জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা, এটা হলো দণ্ডবিধি 1860-এর 471 ধারা অনুযায়ী। তাহলে যদি এটা জাল হিসেবে প্রমাণিত হয়, তাহলে আপনি 471 ধারার অপরাধ করছেন এবং এটার শাস্তি হবে 465 ধারায়। সেটা কি শাস্তি? সেটা 2 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। বিচারিক কার্যক্রম চলাকালীন অবস্থায় আপনি বিচারকের সামনে বলতে জাল দলিল বলছেন, স্যার এটা খাঁটি দলিল, এটা প্রমাণ করছে বা এটা প্রমাণ করার জন্য চেষ্টা করতেছেন। যদি যে পক্ষ এই মামলাটা জাল দলিল হিসেবে মামলাটা করছে, যদি ওই পক্ষ প্রমাণ করতে পারে এটা জাল দলিল, আর আপনি যদি এটা কন যে এটা আসল দলিল, তাহলে কিন্তু আপনার যদি এটা প্রমাণ হয় যে জাল দলিল, তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ শাস্তি হবে 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং উভয় দণ্ড হতে পারে। তাহলে এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে যাতে কোনো জিনিস যেটা জাল ভুয়া, সেই জিনিসকে আপনি কখনো আসল বলতে যাবেন না। যদি যান, তাহলে আপনার কিন্তু এই শাস্তি আপনার ভোগ করতে হবে। মানে রাতের আধারে একজনের বসত ঘরে চুরি হয়, পরের দিন সকালে এর চোরাই মালামাল সহ ধৃত হন, মানে আটক হন। এর অপরাধ কি হয়েছে? তাহলে আমরা জানি যে 457 ধারা অনুযায়ী কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে রাত্রি বেলায় সংঘপরে অনধিকার গৃহে প্রবেশ, শাস্তি 5 বছরের অর্থদণ্ড, চুরি হলে 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাহলে আপনি যদি চোরাই মাল যদি রাখেন, 378 ধারা অনুযায়ী চুরি করছে এবং সে চুরি মাল আপনি রাখছেন, তাহলে 379 ধারা যে চুরির শাস্তি, মাল রাখার জন্য 380 ধারায় আপনাকে ঠিক একই শাস্তি বহন করতে হবে। আচ্ছা, ফরিয়াদির অভিযোগ করেন যে দ্রুত পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ হতে 3,20,000 টাকা পণ্য কেনেন। এর মধ্যে 1,80,000 টাকা প্রাথমিকভাবে পরিশোধ করলেও বারবার অনুরোধ করার পরেও অবশিষ্ট টাকা পরিশোধ করেন। তাহলে এটা দণ্ডবিধির কি ধরনের অপরাধ হচ্ছে? ফরিয়াদি অভিযোগ করেন যে দ্রুত পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি 3,20,000 টাকা মাল কেনেন, এর মধ্যে 1,80,000 টাকা দেন আর বাকি টাকা পরিশোধ করার জন্য গাফিলতি সৃষ্টি করেন। তাহলে এটা কি শাস্তি হচ্ছে? তাহলে এটা হলো 406 ধারা ও 420 ধারা অনুযায়ী ফরিয়াদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনেন, দেন বিষয়টি ফরিয়াদি প্রমাণ করেন। তাহলে আপনি একজনকে প্রতিশ্রুতি দিয়ে মাল কিনছেন, তার মধ্যে কিছু টাকা দিচ্ছেন আর বাকি টাকা দিতে গাফিলতি করতেছেন, তাহলে আপনার কি শাস্তি হবে? তাহলে আপনি এটা হলো কি করছেন? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করছেন। তার মানে আপনাকে বিশ্বাস করে সে মাল দিছে 3 লাখ টাকার, আপনি তার মধ্যে 2 লাখ টাকা দিচ্ছেন আর 1 লাখ টাকা দিচ্ছেন না, তাহলে আপনি এটা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করছেন। এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের জন্য শাস্তি হবে 3 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড এবং উভয়দণ্ড হতে পারে। তাহলে আপনি যদি কারো যদি প্রতিশ্রুতি দিয়ে যদি 3 লাখ টাকার মাল নিয়ে 2 লাখ টাকা দেন আর 1 লাখ টাকা দিয়ে গাফিলতি করেন, আর এটা যদি প্রমাণ হয়, তাহলে কিন্তু আপনার শাস্তি হবে 3 বছর পর্যন্ত। তাহলে এই জন্য আপনাকে এসব প্রতারণা থেকে সবসময় সতর্ক থাকতে হবে, যাতে এই সমস্ত প্রতারণা না করা হয়। ধন্যবাদ সকলকে।